এখন আমি এগোচ্ছি, তোমরা এবার এটা নোটস বানাও। সেটা হচ্ছে CGWB এর ফুল ফর্ম কি? CGWB, CGWB এর ফুল ফর্ম কি? CGWB এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা। এবার কালকেই আমরা রাত্রিবেলা পড়ছিলাম জল শক্তি, মিনিস্ট্রি অফ জল শক্তির ব্যাপারে। কত সাল বলা হয়েছে মিনিস্ট্রি অফ জল শক্তি? সাল বলো। 2019 জল শক্তি, যেটা এক্সটেন্ড করা হয়েছে 2028 পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। সো সেক্ষেত্রে এই 2019 আর 2028 পর্যন্ত এই যে এক্সটেনশন হয়েছে, এবার এই মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে এখানে এই সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডকে এখানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবার তোমাদেরকে কয়েকটা ভাববার পয়েন্ট দিচ্ছি, এবং বলো আমাকে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে ওয়াটার স্কেয়ারসিটির যে ইস্যুটা রয়েছে, সেই ইস্যুটা নিয়ে কথা বলো। আচ্ছা, পারলে একটা খাতা বানিয়ে নেবে, এগুলো যা যা লেখা হচ্ছে স্পেসিফাই করে নেবে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, এই যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে একটি সাইন্টিফিক অর্গানাইজেশন। এই সাইন্টিফিক অর্গানাইজেশনের এই যে বোর্ড, এই বোর্ডটি এখানে তৈরি হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সের আন্ডারে। এটি একটি সাইন্টিফিক অর্গানাইজেশন, এবং ডিপার্টমেন্ট, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস এর আন্ডারে এটি তৈরি হয়েছে। ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস এর আন্ডারে এটা যে তৈরি হয়েছে, এটি মিনিস্ট্রি কার হিসেবে কাজ করছে? জলশক্তি মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে। এদের পারপাসই হচ্ছে গিয়ে ডিফারেন্ট গ্রাউন্ড ওয়াটার যে রিসোর্সেস রয়েছে, সেই রিসোর্সেস গুলোর ম্যানেজমেন্ট করা এবং রেগুলেশন করা। তাই সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই গ্রাউন্ড ওয়াটার বোর্ডের হেডকোয়ার্টার আমার বাই চান্স যদি দিয়ে দেয়, এটা হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানা। এবার এই মুহূর্তে ওয়াটারের যে স্কেয়ারসিটি, সেই স্কেয়ারসিটি খুব মারাত্মক রকমের। এবার দেখো, আমি খুব এত বেশি ডেটা নিয়ে প্রথমেই কোশ্চেন আনসার লিখবো না, যাতে আমি মনেই না রাখতে পারি। আমাকে কনটেক্সটটা জাস্ট বুঝিয়ে লিখতে হবে। তো ইন্ডিয়ায় ওয়াটার স্কেয়ারসিটি রয়েছে, এবং এই ওয়াটার স্কেয়ারসিটি রেসপেক্টে এখানে আমরা বলতে পারি যে প্রায় 70% অ্যাবভ যে লোকেশনস রয়েছে, ন্যূনতম যে গুণমান মেনটেন করার, সেটার প্রপার গুণমান মেনটেন হয় না। যেই কারণে এক্ষেত্রে বিভিন্ন এবং এরকম বহু এলাকা রয়েছে, বহু গ্রাম্য এলাকা রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, বেশ কিছু এলাকা বা আরো অনেক জায়গা, যেখানে প্রপার পরিমাণে এখানে রেগুলার যে রিকোয়ারমেন্ট রয়েছে ওয়াটারের, সেটা পর্যন্ত পৌঁছায় না। যেই কারণে এখানে গ্রাউন্ড ওয়াটারের এক্সপ্লোরেশনটা খুব ইমিডিয়েটলি ইমার্জেন্সি হয়ে গেছে। কিওয়ার্ড গুলো যখন লিখবে এরকম তলায় দাগ দিয়ে দেবে, গ্রাউন্ড ওয়াটারের এক্সপ্লোরেশনটা এখানে ইমার্জেন্সি ব্যাপার হয়ে গিয়েছে। যেই কারণে এখানে এই মুহূর্তে এই বোর্ড কাজ করছে। এই প্রবলেমগুলোকে রিডিউস করার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে। এই ইনিশিয়েটিভস গুলো কি কি হতে পারে ভালো করে বোঝার চেষ্টা করো। স্ক্রিনে কে দাগাচ্ছ, দাগিও না। তো বেশ কিছু ইনিশিয়েটিভ এখানে হয়েছে। সেই ইনিশিয়েটিভস গুলো কি কি? সেই ইনিশিয়েটিভস গুলোর ফার্স্ট পার্ট হচ্ছে, এখানে প্রথম কথা, আমাকে কি করতে হবে? সার্ভে করতে হবে। বিভিন্ন এলাকার এখানে কি হয়েছে? সার্ভে এখানে করা হয়েছে। বিভিন্ন এলাকার সার্ভে করে সেইখানকার গ্রাউন্ড ওয়াটারের যে কার কোথায় কতটা জল হচ্ছে বা হচ্ছে না, সেটাকে স্টাডি করা হচ্ছে। এবং সেই স্টাডি অনুযায়ী এখানে এই যে ওয়াটার বোর্ড, সেই ওয়াটার বোর্ড ব্যাপারটাকে খতিয়ে দেখবে যে তার ওয়াটার লেভেলটাকে কিভাবে বাড়ানো যায়, বা সেই ওয়াটার লেভেলকে কিভাবে ম্যানেজ করা যায়। নেক্সট এখানে যে স্টেপটা রাখা হয়েছে, সেটা হচ্ছে এই ওয়াটার লেভেল চেক করার পরে, সার্ভে করার পরে তার কোয়ালিটি চেক করা হচ্ছে। খুবই স্বাভাবিক, আগে কোয়ালিটি চেক হবে তারপর। তো কোয়ালিটি তারপর চেক হচ্ছে, এবং কোয়ালিটির পরে তার যে লেভেলটাকে, সেটাকে মনিটর করা হচ্ছে।
কোয়ালিটি চেক করার পরে তাকে মনিটর করা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের পুরো যে ওয়াটারটা, তার রেগুলেশন আমি যখন করছি, ল রিলেটেড যাবতীয় যা কিছু ল, এখানে কোনটা কোথায় করা উচিত, কোনটা কোথায় করা উচিত না, তার ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। ফাইন। এবং তার পরবর্তী এখানে যে কাজটা করা হবে, সেই কাজটা হচ্ছে গিয়ে যে এখানে গ্রাউন্ড ওয়াটারের মডেলিং করা হচ্ছে। কোনো কিছুর মডেলিং এর অর্থ কি জানো? কোনো কিছুর মডেলিং এর অর্থ কি? হ্যাঁ, এনি আইডিয়া? কোনো কিছুর মডেলিং এর অর্থ কি জানা নেই? কোনো কিছুর মডেলিং এর অর্থ হচ্ছে তাকে চ্যানেলাইজ করা। তো গ্রাউন্ড ওয়াটারের এখানে মডেলিং করা হচ্ছে। নেক্সট এখানে আমরা যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ব্যাপার। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো একটা কাজ করে, তাকে কার সাথে কোলাবোরেট করতে হবে? স্টেট গভর্নমেন্টের সাথে। তো স্টেট গভর্নমেন্টের সাথে এখানে কোলাবোরেশনে গ্রাউন্ড ওয়াটারের ম্যানেজমেন্টকে এখানে দেখা হচ্ছে। বেশ কিছু আর্টিফিশিয়াল রিচার্জ ইনস্টল করা হয়েছে। মানে যেই সমস্ত লোক্যালিটিতে জল নেই বা গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা ডাউন হয়ে গেছে, সেখানে আর্টিফিশিয়াল রিচার্জ এখানে ইনস্টল করা হয়েছে। এবং সার্ভে, মানে সিম্পল কথা বলা যায় যে সেডিমেন্ট গুলোকে গ্রাউন্ড ওয়াটারের, আচ্ছা অ্যাকুইফায়ার কাকে বলে? হুম, অ্যাকুইফার। যাতে সেখানকার গ্রাউন্ড ওয়াটারের স্টক আবার বাড়ে। অ্যাকুইফার কি? এনি আইডিয়া অ্যাকুইফার কি? জিওগ্রাফি টপিক। অ্যাকুইফার কি? বলো। অ্যাকুইফায়ার হচ্ছে যে মানে এক ধরনের পাথর, যার ভেতরে মানে গ্রাউন্ড ওয়াটারটা মানে উম, ইয়ে করতে পারে আর কি। মাটির নিচে। লেয়ার অফ আচ্ছা, তুমি কথা বলছো, আমি পাথর শুনতে মানে পাচ্ছি না, ওখানে রক। দাঁড়াও। বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, বলছি যে লেয়ার অফ রক আর কি, যেগুলো গ্রাউন্ড ওয়াটারটাকে ধরে রাখতে পারে, সেটাই তো। হুম, একদমই তাই। অ্যাকুইফার হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটারের হোল্ডিং করে, এবং যেটা হুম। মানে জলের নিচে, তার মধ্যে খুবই স্বাভাবিক বিভিন্ন পলি মাটি, নুড়ি পাথর বালি সমস্ত কিছু একসাথে থাকবে। তো অ্যাকুইফার হচ্ছে সেটা। এবার এখানে খেয়াল করো বা ভাবো যে আজকে গ্রাউন্ড ওয়াটার একটা স্তর পর্যন্ত ধরে রাখার ক্যাপাসিটি একটা অ্যাকুইফারের। এবার অ্যাকুইফার যদি প্রপারলি মেনটেন না হয় বা গ্রাউন্ড ওয়াটারের মধ্যে অ্যাকুইফারের কোয়ালিটি যদি মেনটেন না হয়, তাহলে জল ধরে রাখা পসিবল না, সেটা বয়ে যাবে বা অনেক নিচে চলে যাবে। তো সেই হ্যাঁ। অ্যাকুইফারকেও এখানে চেক অ্যান্ড ব্যালেন্স বা বলা যেতে পারে তার ক্যাপাসিটি বিল্ডিং নিয়েও কাজ করার চেষ্টা করা হচ্ছে। তো এই হলো এটার পয়েন্ট, যে এই মুহূর্তে কি কি করা হচ্ছে ওয়াটার স্কেয়ারসিটিকে নিয়ে। ঠিক? ওকে। কোনো সমস্যা এই টপিকটি নিয়ে? আচ্ছা, তাহলে এই টপিকটা এখানে তাহলে কি করতে হবে, লিখে ফেলতে হবে, ওয়াটার স্কেয়ারসিটি ইস্যু। নেক্সট হচ্ছে আরেকটা টপিক, টোব্যাকো কন্ট্রোল ইন ইন্ডিয়া। টোব্যাকো কন্ট্রোল ইন ইন্ডিয়া। টোব্যাকো কন্ট্রোল ইন ইন্ডিয়া সম্পর্কে কি বক্তব্য রাখতে পারো? কিভাবে টোব্যাকো কন্ট্রোল করা যায়, কি ব্যাপার? আছে। হ্যাঁ, শোনাচ্ছে। প্রথম কথা হচ্ছে টোবাকো রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোতে প্রচুর হাই লেভেলে ট্যাক্স দিতে হবে। আর প্রোডাক্টের উপর অ্যাওয়ারনেস বাড়াতে হবে, ক্যাম্পেইন করতে হবে।
স্ট্রিক্টলি, যেমন পেট্রোলের একটা নিয়ম আছে যে হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হয় না, যেমন টোবাকোরও দোকানে রুলস থাকতে হবে কি এই এজের নিচে লোকেদের দেওয়া যাবে না। আর সেই মতো ক্যাম্পেইন তো প্রচুর পরিমাণে করতে হবেই ম্যাম। টোবাকো প্রোডাকশনের উপরে কি কোনো রকম ভাবে করা যেতে পারে? কিন্তু সেটা তো মানে টোবাকোর যে সমস্ত প্রোডাক্ট গুলো প্রোডাকশন হয় সেটার উপরে দেখো ট্যাক্সেশন। এখানে কোশ্চেনটা বলেছে টোব্যাকো কন্ট্রোল ইন ইন্ডিয়া, তো কন্ট্রোল করার জন্য যা যা কন্ট্রোল ইনিশিয়েটিভ তোমার আচ্ছা, কাছে হচ্ছে সেটাই তুমি বলতে পারো, তাতে ইন্ডিয়ান ইকোনমির উপর ক্ষতি পড়ুক সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না ব্যাপারটাতে। ও আচ্ছা। তাহলে টোবাকোর যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেই প্রোডাকশনের উপরে একটা হাই চার্জ লাগানো যেতে পারে। তারপরে কতটা পরিমাণ টোবাকোর প্রোডাক্ট একটা ইন্ডাস্ট্রি প্রোডাকশন করতে পারবে তার উপরে একটা নিয়ম চালু করা যেতে পারে। তারপরে জিএসটি যে চার্জটা আছে সেই চার্জটা হাই করা যেতে পারে। এবং তার সঙ্গে অবশ্যই ক্যাম্পেইন চালাতে হবে। মানে স্তরে ক্যাম্পেইনিং করতে হবে, স্কুল কলেজ থেকে শুরু করে, এবং জনগণ সর্বসাধারণের মধ্যে একটা ক্যাম্পেইনিং এর ব্যবস্থা করতে হবে, রেগুলার ক্যাম্পেইনিং। এবং তাতে যে যে সাইড এফেক্ট গুলো আছে টোবাকো কনজিউমের, সেগুলোকে ভালোভাবে হাইলাইট করে দেখাতে হবে। এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখাতে পারি। আম, উম, তারপরে তাছাড়াও উম, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখো, আচ্ছা। এখানে সবার থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এবার এটা নিয়ে কিভাবে কথা বলা যায়। আমাদের এখানে ইন্ডিয়ার টোব্যাকো যে ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি চায়না হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে ফার্স্ট টোব্যাকো তৈরি করে চায়না, এবং ইন্ডিয়া হুম, হচ্ছে তৈরি করে এই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডের লার্জেস্ট প্রডিউসার। হুম, ঠিক আছে, আচ্ছা মিউট করে দাও। তাহলে ইন্ডিয়া হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে ফার্স্ট, এই চায়না হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে ফার্স্ট, আর ইন্ডিয়া হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। এবং এর পরবর্তী এখানে আরেকটা ডেটা যেটা মাথায় রাখতে হবে, ব্রাজিল হচ্ছে সবচেয়ে বড় এক্সপোর্টার। এগুলো কোশ্চেনে, নর্মাল কোশ্চেনে আসতে পারে। আর ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো? চায়না হচ্ছে প্রডিউসার, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড প্রডিউসার, ব্রাজিল হচ্ছে এক্সপোর্টার, ফার্স্ট এক্সপোর্টার, এবং ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। এবার ইন্ডিয়ার এই যে টোব্যাকো মিনিস্ট্রি বা যার আন্ডারে টোব্যাকো বোর্ড কন্ট্রোল হয়, সেই টোব্যাকো বোর্ড, তার যে অ্যাক্ট, সেই টোব্যাকো বোর্ড অ্যাক্টের সাল হচ্ছে 1975। এই যে টোব্যাকো বোর্ড অ্যাক্ট 1975, তো তাদের প্রাইমারি ফাংশন হচ্ছে গিয়ে টোব্যাকো যে প্রোডাক্টস রয়েছে সেই প্রোডাকশনটা সম্পর্কে মানুষকে জানানো, তার অ্যাওয়ারনেস করা, ফার্মারদেরকে বোঝানো। মানে সিম্পল কথা, টোব্যাকো বোর্ড অ্যাক্টের থ্রু দিয়ে এখানে এক্সপোর্টকে প্রমোশন করা হচ্ছে আসল কাজ। এবার খেয়াল করো এটার কন্ডিশনটাকে, ব্যাপারটাকে যদি বোঝার চেষ্টা করা যায়, সেটা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে বিদেশে যদি আমি দেখি, তাহলে তাদের ওইখানে কোল্ড ড্রিঙ্কস কেউ খায় না, বাট আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস সবাই খায়। এটা ছোটবেলা থেকে শুনেছো হয়তো। ম্যাকডোনাল্ডস রয়েছে, ওদের ওখানে বার্গার কেউ খায় না হয়তো, সেই বার্গারই আমরা এখানে জাঙ্ক ফুড খাচ্ছি। সেটা কিসের জন্য? এক্সপোর্ট হচ্ছে ফোকাস। তো টোব্যাকো কন্ট্রোল ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়াতে টোব্যাকোর যে যে কথাটা হচ্ছিল, টোব্যাকোর প্রোডাকশন কন্ট্রোলটা কিন্তু একদমই ফোকাস নয়, টোব্যাকোর কনজাম্পশন কন্ট্রোলটা ফোকাস। ঠিক আছে, বোঝাতে পারলাম কতটা? হুম। ওয়ার্ল্ডের নো টোব্যাকো ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ডের নো টোব্যাকো ডে সেলিব্রেট করা হয় কবে? এটা কমন ডেটা, কবে মনে আছে? নো টোব্যাকো ডে সেলিব্রেট করা হয় 31 মেতে। 31 মেতে। হুম।
ওয়ার্ল্ডের এই যে নো টোব্যাকো ডে, এই যে সেলিব্রেট করা হয়, টোব্যাকো কন্ট্রোল ডে, এই যে সেলিব্রেশন করা হয়, তো এই বছরের কি থিম আছে, সেই থিমটা যখন আসবে, মানে এই বছর বলতে 2024-এর থিমটাই তোমরা লিখবে, কারণ পরীক্ষা তো তার আগেই হয়ে যাবে। তো 31 মেতে এই যে টোব্যাকো কন্ট্রোল ডে সেলিব্রেট করা হয়, টোব্যাকো বোর্ড অ্যাক্টের আন্ডারে টোব্যাকোকে এখানে প্রোডাকশন রিলেটেড কোনো কন্ট্রোল নেই, এখানে সেখানে প্রমোশন রিলেটেড কনসেপ্ট এনারা এদেরকে শেখায়। এবার এখানে টোব্যাকো যারা প্রডিউস করছে তারা যাতে ফেয়ার অ্যান্ড রেনুমারেটিভ প্রাইসটা প্রপার ভাবে পায়, ফার্মাররা যাতে প্রপার ওয়েতে এখানে প্রোডাকশন নিয়ে কাজ করতে পারে, সেই রিলেটেড ভিউ নিয়ে এদেরকে কাজ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রোডাকশনটা হচ্ছে, নিকোটিন যে ইস্যুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা আজকালকার যে ইন্ডিয়ার ইউথ, সেই ইউথের কাছে অনেকটা অ্যাক্সেসেবল হয়ে গেছে। তো তোমরা যে পয়েন্টগুলো বললে, দে মে বি ইউ মে টার্মড অ্যাজ দি মেজার্স, যার থ্রু দিয়ে আমরা এখানে কি করতে পারি, সেগুলো কোনো সমস্যাই নেই, সেই পয়েন্টগুলোই লিখতে পারি, অ্যাওয়ারনেস বানাতে পারি, বিভিন্ন মিডিয়াতে, নিউজ পেপারে, কিংবা হচ্ছে সিনেমা হলে আমরা বিভিন্ন পোস্ট করতে পারি, যেটা ন্যাচারালি হয়ে থাকে, গভর্নমেন্ট এটা বলছে এবং চেষ্টাও করছে। প্যাকেজিং এর উপরে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে পারি। এবং ওই পয়েন্টটা না পসিবল না, যে মিনিমাম এজ দিয়ে তাকে আর কি, কি বলবো, ওই যে বললো না, যে এজ মিনিমাম থাকবে এবং সেই এজ দিয়ে আর কি বিক্রি করা হবে, তাহলে গ্রাউন্ড লেভেলে বিক্রি হবে না। তো ওই ঘটনাটা এখানে কিন্তু আমার পক্ষে পসিবল হবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার টোব্যাকো কন্ট্রোল রেগুলেশনের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট রয়েছে, যেটা বলা হলো 18 ইয়ার্স এর নিচে, এটা গভর্নমেন্টের রুল আছে, ঠিক আছে, 18 ইয়ার্স এর নিচে এটা কিন্তু পানিশেবল অফেন্স ইন ইন্ডিয়া। বাট এই যে এটা পানিশেবল অফেন্স, এটা কেউ জানেই না। সেই পানিশেবল অফেন্স যেটা, এটার অ্যাওয়ারনেস দরকার। ট্যাক্স বাড়ানো পসিবল, ঠিক আছে, ট্যাক্স বাড়িয়ে দিলাম, তাহলে যারা কেনার তারা কিনলো না, ট্যাক্স বাড়ানো পসিবল। বাট 18 ইয়ার্স এর নিচে মাইনরদেরকে এটা সেল করা হচ্ছে, প্রহিবিটেড সেল অফ টোব্যাকো প্রোডাক্টস, অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল যে ইনস্টিটিউশনস রয়েছে, তার 100 একর জমির কাছাকাছি, 100 একর না, 100 ইয়ার্ড যে টেরিটরি, সেই টেরিটরির মধ্যে সেল করা বা এরকম পান বিড়ি সিগারেটের দোকান থাকা বন্ধ, মানে সেই দোকানে যেন কোনো রকম তামাক জাতীয় জিনিস বিক্রি না হয়, সেটা সেটা নিয়ম আছে। বাট সেটা না চেক করা, ইট মিনস তাহলে এখানে লোকাল অথরিটির এই জায়গার চেকিং গুলো দেখা দরকার। হুম, বোঝাতে পারছি? এই জায়গার চেকিং গুলো দেখা দরকার, ঠিক আছে না? ওকে, ডান ব্যাপারটা। ওকে, দুটো টপিক হলো। নেক্সট হচ্ছে গিয়ে জিইএসি, ফুল ফর্ম কি? জিইএসি, জিইএসির ফুল ফর্ম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেইজাল কমিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেইজাল কমিটি, জিইএসির ফুল ফর্ম। এবার টপিক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বা জিএম, মানে জেনেটিক মডিফিকেশন ক্রপস, এদের ব্যাপারে। সো এটার ব্যাপারটা কি, জানো কিছু এর ব্যাপারে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে? আশা করি জানো। এবার এটা যদিও সায়েন্সেরই টপিক, বাট এটা টেকনোলজি বেসড। তো জিএম হচ্ছে একটা টেকনোলজি, ঠিক আছে, হ্যাঁ, জিএম হচ্ছে একটা টেকনোলজি, যেখানে দেখা যাচ্ছে যে প্ল্যান্ট সেলের মধ্যে নতুন, এখানে কি করা যাচ্ছে, নতুন ডিএনএ ট্রান্সফার করে দেওয়া হয়, নিউ ডিএনএ, জেনেটিক্যালি মডিফাইড। এবং যার কারণে আমরা চাইলে সেই যে ক্রপস, সেই ক্রপসের এখানে কি করতে পারি, টিস্যুর চেঞ্জেসের দ্বারা তার কোয়ালিটিকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে তার বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি।
আমরা তার প্রোডাকশন ইনক্রিজ করতে পারি, এবং এর থ্রু দিয়ে যে সিডস গুলো যে প্রডিউসড হচ্ছে এই প্ল্যান্টের থ্রু দিয়ে, মানে আমি মডিফাই করলাম, মডিফিকেশনের পরবর্তী টাইমে, মডিফাই করার পরে যে এখানে সিডস গুলো তৈরি হবে, সেই সিডস গুলোর আবার যে সিডস গুলো থেকে যে প্ল্যান্ট তৈরি হবে, সে কিন্তু মডিফাইড ডিএনএ দিয়েই তৈরি হবে। হ্যাঁ, তো এই জেনেটিক্যালি মডিফিকেশন ক্রপস যেটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি, তো এখানে বেশ কিছু ফাংশনালিটি মেনটেন করার দরকার রয়েছে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল কমিটি সেই কাজটা করে। এবার এই জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপস, সেই জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের ক্ষেত্রে সমস্যা কোথায়? জেনেটিক্যালি মডিফাইড এই মুহূর্তে কি কি বানানো হয় সেটা সবার আগে দরকার। সেটা হচ্ছে টমেটো বানানো হয়, তারপরে হচ্ছে বেগুন বানানো হয়, এরকম প্রচুর কিছু রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা স্টেজে এই রয়েছে। এবার জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের ক্ষেত্রে মেনলি আমি যদি বলি, আমার মেন পারপাস হচ্ছে ওই যে পার্টিকুলার জিনিসটি রয়েছে তার প্রোডাকশনকে বাড়ানো, এবং শুধু যে প্রোডাকশন বাড়ানো তা নয়, তার প্রোডাকশন বাড়ানোর সাথে সাথে তার এখানে গুণমান বা নিউট্রিশিয়াস যে ব্যাপারটা সেটাকেও বাড়ানো, নিউট্রিশনটাকেও বাড়ানো তার। এবার নিউট্রিশন যখনই আমি বাড়াতে যাচ্ছি, বেটার কোয়ালিটি যখনই আমি তার বাড়াতে যাচ্ছি, তার মানে আমি বায়ো ফর্টিফিকেশন করছি। টার্মিনোলজিটা হচ্ছে বায়ো ফর্টিফিকেশন। আমি বায়ো ফর্টিফিকেশন করছি। বায়ো ফর্টিফিকেশনের অর্থই কি? হোয়াট ইজ বায়ো ফর্টিফিকেশন? বায়ো তার আপগ্রেডেশন, মানে নিউট্রিশিয়াস কোয়ালিটি বা কন্টেন্টের আপগ্রেডেশন। এখানে আমরা প্রথমবার বায়ো ফর্টিফিকেশনের দ্বারা গোল্ডেন রাইস বানিয়েছিলাম। গোল্ডেন রাইস, এখানে এর দ্বারা যে ফ্রেমওয়ার্ক গুলো এবার রাখা হয়েছে, এখানে কটন যেটা বললে, যাকে আমরা বলি বিটি কটন, এই বিটি কটন এখানে অ্যাপ্রুভড, একমাত্র অ্যাপ্রুভড জিএম এই মুহূর্তে ভারতবর্ষের, একমাত্র অ্যাপ্রুভড এটা। অন্য আর কিছু এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি। বাট এখানে বাদবাকিগুলো চলছে অ্যাপ্রুভালের জন্য, যার মধ্যে মেবি 2030-এ বেশ কিছু জায়গায় ব্রিঞ্জালটা অ্যাপ্রুভাল পেয়েছে। ব্রিঞ্জাল বেশ কিছু জায়গায় 2023-এ। বাট ওভারঅল গোটা ভারতবর্ষে বেগুন, গোটা ভারতবর্ষে এটার অ্যাপ্রুভাল হয়নি, মানে কমার্শিয়াল অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত চালু হয়নি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার জিএম ক্রপসের, আমাকে যদি বলে বেনিফিটস কি কি, কি কি জিএম ক্রপসের বেনিফিটস? জিএম ক্রপসের বেনিফিটস কি কি? জিএম ক্রপসের বেনিফিটস হচ্ছে প্রথমত তার প্রোডাকশনটা আমি বাড়াতে পারছি, প্রোডাকশনের সঙ্গে সঙ্গে নিউট্রিশন ভ্যালুটা তার বাড়ছে। এবং আমার কম খরচে কিভাবে আমার বেশি পরিমাণ তৈরি আমি প্রোডাকশন করতে পারি সেটা দেখা হচ্ছে। তারপর
সাধারণভাবে যে ফসলটা চাষ করা হতো সেখানে পোকামাকড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং বিভিন্ন রোগ যেগুলো গাছের বা ফসলের হয় সেগুলোর সম্ভাবনা অনেক বেশি থাকতো। তো এই জিএমএ মডিফাইডের ক্ষেত্রে সেই সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত অন্যান্য বীজের সঙ্গে, মানে অন্যান্য গাছের সঙ্গে যেহেতু একে মডিফাইড করা হয় জেনেটিক্যালি, তাই জন্য সে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেশি থাকে, যার জন্য ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম হয়। তারপরে অন্যান্য টমেটো যেমন বেশি পচনশীল হয়, খুব তাড়াতাড়ি পচে যায়, মডিফাইড হলে সেক্ষেত্রে তার সেই দীর্ঘস্থায়ী হয়, লং টার্মের ক্ষেত্রে এক্সপোর্ট করতে সুবিধা হয় স্টেট থেকে অন্য স্টেট বা কান্ট্রিতে। এই ধরনের নানা রকম সুবিধা রয়েছে। পারফেক্ট, একদমই তাই। তার মানে সিম্পল ব্যাপার, এখানে আমি দেখা যাচ্ছে পোকামাকড়কে কন্ট্রোল করতে পারছি, পুরোটাই একদমই ঠিক কথা বললে। ড্যামেজ আমার কম হচ্ছে, ফার্মারদের লাভ বেশি হচ্ছে, তাই ফার্মাররা খুবই সহজভাবে এগুলোকে উৎপন্ন করতে পারবে। এখানে আহ যেহেতু আমার ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশনের উপর জোর দেওয়া হচ্ছে, সেই কারণে এখানে এক্সপোর্ট বাড়ছে, এক্সপোর্টের থ্রু দিয়ে ফার্মারদের ইনকামও বাড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ একটা পার্টিকুলার ফিল্ডে বিভিন্ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দ্বারা যে এদেরকে চাষ করলে সেইখানে যদি কোনো একজন ফার্মার মনে করে, সে সেইখানে চেঞ্জ করেও আবার ফার্দার অন্য কিছুরও চাষ করতে পারে, মানে এটা জমির এমন কিছু ক্ষতি করে না, যেই কারণে প্রোডাক্টিভিটি মেনটেন থাকে। দে আর দি বেনিফিটস। ওকে, ক্লিয়ার। তাহলে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এর মধ্যে বিটি কটন একমাত্র এখানে অ্যাপ্রুভাল 2002-এ, যেটা বিটি কটন অ্যাপ্রুভাল পেয়েছে, এটা লিখতে হবে, মনে রাখতে হবে। বায়ো ফর্টিফিকেশন কাকে বলে মনে রাখতে হবে। গোল্ডেন রাইজের সালটা কত? গোল্ডেন রাইজের সালটা এখানে 2000। গোল্ডেন রাইজের সাল হচ্ছে 2000। তো এই ডেটাগুলোকে মাইন্ডে রাখো, ঠিক আছে? ডান। কিছু সমস্যা? সমস্যা কিছু নেই? ওকে, লাস্ট টপিক আজকের, এবং টপিকটা একটুখানি আপডেট করে দাও এই পেজটাতে, দুটো আমি পিন করে রেখেছি। লাস্ট টপিক আরেকটা, ইমিগ্রেশন ইস্যু ইন ইন্ডিয়া। ইমিগ্রেশন ইস্যু ইন ইন্ডিয়া, এটারই সাথে একটা টপিক কাজ করে। আগের মেসেজটাকেই তো পিন করা যেত, মানে এডিট করা যেত। যাই হোক, আমি এটাকে করে দিচ্ছি আবার। এরম তো হয় না, জানি না, হতে পারে হয়তো। আচ্ছা, ইমিগ্রেশন ইস্যু ইন ইন্ডিয়া কি বলতে পারি? কোথায় কোথায় নিয়ে ইমিগ্রেশন ইস্যু হচ্ছে, কোন কোন জায়গা নিয়ে? বলো। মেনলি ইমিগ্রেশন প্রবলেমের যে এরিয়াগুলো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্টার্ন স্টেটগুলো, যেমন মানে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ধরতে গেলে ওয়েস্ট বেঙ্গল, আসাম, আম, ত্রিপুরা, এই অঞ্চলগুলোতে। এছাড়া মায়ানমারের দিক থেকে যেমন একটা রোহিঙ্গা ইস্যু রয়েছে, সেক্ষেত্রে নর্থ ইস্টার্নের যে যে স্টেটগুলো রয়েছে আমাদের, মিজোরাম, মণিপুর, উম, আহ, এই অঞ্চলগুলো দিয়ে মেনলি ইমিগ্রেশন আসে। তাছাড়া আমাদের যেটা সব থেকে কনফ্লিক্টের জায়গা সেটা হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ইমিগ্রেশন যেটা আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে
বেসিক্যালি ইমিগ্রেশন ইস্যু বা ইলিগাল ইমিগ্রেশন ইন ইন্ডিয়া, হুম। যে কোনো একটা জানতে চাইবে, একই ব্যাপার। আচ্ছা। তো এই যে ইলিগাল ইমিগ্রেশন, সেটা কি শুধু আর শুধুমাত্র ভারতবর্ষের প্রবলেম? না, না। না, ওয়ার্ল্ড ওয়াইড কারণ প্রবলেম। কারণ এই যে ইস্যুটা, যার জন্য ইউএসএ করছে এই ডোনাল্ড ট্রাম্প যে পাঠাচ্ছে সবাইকে, তো সেটাও আমাদের পরীক্ষাতে জানতে চাইতে পারে, সেটাও একটা ব্যাপার। মোট কথা ইমিগ্রেশন ইস্যু অ্যাজ অফ ওয়ার্ল্ড বা ইমিগ্রেশন ইস্যু ইন ইন্ডিয়া, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল কনসার্ন। এবার এই গ্লোবাল কনসার্নটা কিসের? মানে শুধু কি সোসাইটির? না। শুধু কি পলিটির? না। অ্যাজ অফ টোটাল, যেটা বলি সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এভরিওয়্যার। এবার এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইস্যুটা রয়েছে, সেটা শুধুমাত্র ইউএস এর সাথে আছে এমনটা নয়, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও এই সমস্যা। এবং এখানে এই যে ব্যক্তিরা ইমিগ্রেন্ট করে আসছে, বা বলতে পারো একই ব্যাপার, মাইগ্রেশন তারা করছে, বেসিক্যালি মাইগ্রেশন করছে। এই মাইগ্রেশনের বিভিন্ন ফ্যাক্টর থাকে, একটা হয় পুশ ফ্যাক্টর, একটা হয় পুল ফ্যাক্টর। এবার পুল ফ্যাক্টর মানে কোনো কিছুকে তুলে নেওয়া, আর পুশ ফ্যাক্টর মানে কাউকে ধাক্কা দেওয়া। পুল ফ্যাক্টর হচ্ছে পজিটিভ, আর পুশ ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ। এবার কোনো একটা এলাকা থেকে কোনো একজন মানুষকে বার করে দেওয়া হলো, বিকজ হতে পারে তার সিকিউরিটি নেই। পুল ফ্যাক্টর হচ্ছে অন্য কোনো জায়গায় সিকিউরিটি আছে, তাই মানুষটা পুল হয়ে ওখানে চলে গেল। তার ইনকাম বলো, পভার্টি রিলেটেড, সে বাধ্য হয়ে সেখানটা ছাড়লো। এইভাবে এই পয়েন্টগুলোকে অ্যাড করা যেতে পারে। এবার এই ইলিগাল ইমিগ্রেশন, এখানে যে কন্ডিশনটা এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছি, বা মাইগ্রেশন, তার যে ট্রেন্ডস, তার যে চ্যালেঞ্জেস, তো অ্যাজ অফ ইন্ডিয়াকে নিয়ে যদি বলা হয়, তাহলে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট বার করা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের দ্বারা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের দ্বারা এখানে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট বার করা হয়, ওয়ার্ল্ডের মাইগ্রেশন রিপোর্ট বার করা হয়। এবং এই যে ওয়ার্ল্ডের মাইগ্রেশন রিপোর্ট বার করা হয়, তার থ্রু দিয়ে আমরা জানতে পারি যে কে কোথায় কতজন মানুষ গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি লাস্ট বেশ কিছু ইয়ারে ইন্ডিয়াতে মাইগ্রেশন, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মাইগ্রেশন ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে। এবং ইন্ডিয়া থেকে মাইগ্রেশন সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে ইউএই তে, ইউএসএ এবং সৌদিতে। ইন্ডিয়া থেকে মাইগ্রেশন হয়েছে এদের। আর ইমিগ্রেশন ইন ইন্ডিয়া, সেই টপিকটা, এ দুটো কিন্তু আলাদা টপিক। মাইগ্রেশন ফ্রম ইন্ডিয়া, ইমিগ্রেশন ইস্যু ইন ইন্ডিয়া, মানে তোমরা চাইলে এটাকে দুটো টপিক, মানে 5 নাম্বারও জুড়তে পারো আরেকটা। তো ইমিগ্রেশন হচ্ছে যেটা বাংলাদেশ, পাকিস্তান, কিংবা আমরা বলতে পারি মায়ানমার, এই জায়গাগুলো থেকে হচ্ছে। আর মাইগ্রেট করে যখন চলে যাচ্ছে, তারা ইউএই, ইউএস, সৌদি, এই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। এবার বক্তব্য হচ্ছে গিয়ে, ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম লোক যারা এখানে চলে যাচ্ছে আদার কান্ট্রিজে, বা যে কোনো কারণে যখন মাইগ্রেশন হয়, সেই মাইগ্রেশনের বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, এই যে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর আমি বললাম। বাট এর মেনলি পারপাসটাই হচ্ছে গিয়ে, যে সমস্যাটা সেটা হচ্ছে ইকোনমিক বার্ডেন। মেন বার্ডেন হচ্ছে ইকোনমি, পয়সা নেই, তার জন্য চলে আসছি। আর ইমিগ্রেশন ইস্যুটার সাথে এখানে কিন্তু রিফিউজি কনসেপ্ট কানেক্টেড। রিফিউজি, এরা হচ্ছে রিফিউজি, আর এটা হচ্ছে ইকোনমিক। এখানে ইন্ডিয়া থেকে লোকে বাইরে যাচ্ছে কাজের জন্য, বাট অন্য জায়গা থেকে লোকে এখানে সিকিউরিটির জন্য চলে আসছে। এইটা হচ্ছে দুটো আলাদা ফ্যাক্টর। এবার এখানে হতে পারে আবার বেশ কিছু সময়ে সোশিও কালচারাল ইস্যুর জন্য মানুষজন চলে আসছে। সাপোজ বিয়ে করলো, বিয়ে করে চলে এলো, সোশিও কালচারাল ইস্যু, ম্যারেজের জন্য। এবার এখানে আবার দেখা যাচ্ছে যে একই রকম ভাবে এথনিক ইস্যুও কাজ করছে। মানে কেউ হয়তো এথনিসিটি বা তার
ট্রাইবাল গ্রুপকে মেনটেন করতে, সে তার হয়তো কাজের জায়গায় আগে এসেছিল অনেক ছোটবেলায়, সে হয়তো আবার তার বেসিক জায়গায় ফিরে যাচ্ছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও এখানে একটা ম্যাটার করে। মানে আমার যে এনভায়রনমেন্টটা রয়েছে, সেই এনভায়রনমেন্ট আমার পছন্দ হচ্ছে না। তার যে অ্যাটমসফিয়ার, তার যে বায়ু, ক্লাইমেট চেঞ্জ, তার যে ওয়াটার লেভেল, তার সাস্টেনেবিলিটি আমার পছন্দ হচ্ছে না, তাই আমি মাইগ্রেশন করে যাচ্ছি এখান থেকে। যেমন দিল্লিতে লোকেরা চলে যেতেই পারে অন্য জায়গায়। এবার এই পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, এই যে কনসেপ্ট গুলোকে আমরা যদি দেখি, তাহলে আমাদেরকে একটা কনসেপ্টকে আরেকটু ক্লিয়ার আমরা একটু করব, হয়ে এসছে। আর জাস্ট একটুখানি কি ক্লিয়ার করব, পয়েন্টটাকে যদি বুঝি, সেটা হচ্ছে পুশ। এটা ব্রেনে নিলে ক্লিয়ার হবে ব্যাপারগুলো। কোনো কিছু কখন পুশ হচ্ছে, পুশ হচ্ছে ইন দ্য সেন্স, আমার যে এলাকা, সেই এলাকাতে স্কেয়ারসিটি আসছে, মানে আনএমপ্লয়মেন্ট, লো ওয়েজেস, আমি পুশ করছি, বাধ্য হচ্ছি, আমি পুশ হচ্ছে আমার সাথে। নেক্সট হচ্ছে গিয়ে ব্যাড গভর্নেন্স, আমি বাধ্য হচ্ছি সেই জায়গা থেকে চলে যেতে, আমাকে ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। ওয়ার বা সিভিল ওয়ার চলছে এরিয়াতে, আমি বাধ্য হচ্ছি। ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টের ডিজাস্টার, আমি বাধ্য হচ্ছি। নেক্সট, এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন প্রপার নেই, বা ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিস এখানে বলতে পারি যেটা হচ্ছে প্রপার নেই। ঠিক আছে, এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর কি? পুল ফ্যাক্টর হচ্ছে কোনো একটি জায়গায় যদি ওয়েলফেয়ার বেনিফিট ভালো থাকে, তাই তো? যদি ওয়েলফেয়ার বেনিফিট ভালো থাকে, এগুলোরই উল্টোটা, এমপ্লয়মেন্ট ভালো হয়, হাই ওয়েজেস দেওয়া হয়, যেখানে ডেমোক্রেসি থাকে, মানে ডেমোক্রেসির সাথে তুমি ফান্ডামেন্টাল রাইট আরো সমস্ত কিছু তুমি জুড়তে পারো গভর্নেন্সের রেসপেক্টে। একই রকম ভাবে বেটার এনভায়রনমেন্ট থাকছে, তারপরে আমার নিজস্ব কি বলবো স্ট্যান্ডার্ড বা লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন থাকছে, সেই সমস্ত এলাকাতে মানুষ শিফট করে যাবে। ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, ঠিক আছে। এই সমস্ত কিছুকে তুমি যদি সামারাইজড করো, তাহলে কোনোটা তোমার ডেমোগ্রাফিক ফ্যাক্টর হলো, কোনোটা তোমার ডাইরেক্ট ইকোনমিক ফ্যাক্টর হলো, কোনোটা পলিটিক্যাল ফ্যাক্টর, কোনোটা ইকোলজিক্যাল ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর গুলোর উপর বেস করে এখানে আমাদের কি হয়, ইমিগ্রেশনও হয়, মাইগ্রেশনও হয়। ঠিক আছে, এবার এর রেজাল্ট কি? হ্যাঁ, ফ্যাক্টর গুলোই পয়েন্ট। এর রেজাল্ট কি? পজিটিভ রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট, দুটোই হবে। বলো রেজাল্ট কি, দেন এন্ড। ম্যাক্সিমামটা নেগেটিভ না? বলো। ইমিগ্রেশনের ক্ষেত্রে নেগেটিভ ফ্যাক্টর যেমন অনেক কিছুই আছে, তেমনি কিছু পজিটিভ ফ্যাক্টরও আসতে পারে। ফার্স্ট, ইমিগ্রেশনের জন্য মানে ইমিগ্রেশন। ইমিগ্রেশনে কোনো পজিটিভ ফ্যাক্টর হবে না, আচ্ছা, পুরোটাই নেগেটিভ তাই তো? কারণ এটা ইল্লিগাল।
যখনই শব্দ ইলিগাল আচ্ছা। জুড়ে যাবে তখন কোনো পজিটিভ ফ্যাক্টর হবে না। যা হবে মাইগ্রেশনের পজিটিভ আর নেগেটিভ বলো। আচ্ছা, মাইগ্রেশনের ক্ষেত্রে পজিটিভ ফ্যাক্টর হচ্ছে যে মাইগ্রেট করে যাচ্ছে সে একটা বেটার কন্ডিশন দেখেই সেখানে মাইগ্রেট করছে, যে জায়গাটাতে সে মাইগ্রেট করবে। তো তার লিভিং অফ লিভিংটা বেটার হবে। তারপরে সেক্ষেত্রে তার যেহেতু সে একটা বেটার এনভায়রনমেন্টে যাচ্ছে, তারপরে বেটার ইনফ্রাস্ট্রাকচার তার কাছে থাকছে, তার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা বেটার হতে পারে। সেক্ষেত্রে তার একটা ইনকাম, তার নিজস্ব ইনকাম বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে সেই যে জায়গাটায় গিয়ে বসবাস করছে সেখানকার এর ক্ষেত্রে ইকোনমিক একটা ডেভেলপমেন্ট আসতে পারে, কারণ সে একটা ডেভেলপড মানে তার একটা নিজস্ব গ্রোথ আসছে এবং সে ইকোনমিতে তার নিজের কন্ট্রিবিউশন দিচ্ছে। সেখানকার জিডিপির ক্ষেত্রে তার একটা বেনিফিট আসছে। কিন্তু নেগেটিভ সেন্স হচ্ছে যেখান থেকে সে মাইগ্রেট করে যাচ্ছে সেই জায়গাটাতে যে হিউম্যান ওয়েলথটা ছিল সেটা কমে যাচ্ছে হিউম্যান ওয়েলথের ক্ষেত্রে। উম, আর নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক, তুমি যে কথাগুলো বললে, পজিটিভ হচ্ছে গিয়ে তার কোয়ালিটি অফ লাইফ বাড়ছে বা লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে। তারপরে লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটি বাড়ছে, ওই এলাকাতে অনেক লোকজন আসবে, কাজ করবে, ওখানে সমস্যা হবে না। তারপরে এখানে বলা যেতে পারে সেই জায়গার লেবার মার্কেটের বাড়ছে বলে তার ইকোনমিক গ্রোথ হচ্ছে। তারপরে এখানে বলা যেতে পারে যে তার জন্য স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ যেখানে মানুষজন টাকা পয়সা পাবে সবকিছুতে স্কিল ডেভেলপমেন্ট হবে। অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল কোলাবোরেশন হচ্ছে, আমরা বলতে পারি সোশ্যালি কোলাবোরেট করছে এরা। বাট নেগেটিভ পয়েন্ট এখানে কি? নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে লোকজন রুরাল এরিয়া থেকে আরবান এরিয়ায় শিফট করছে মেনলি ফর বেটারমেন্ট। বাট রুরাল এরিয়ার এগ্রিকালচার এখানে ডিস্ট্রেসড হয়ে যাচ্ছে। যদি এগ্রিকালচার ডিস্ট্রেস হয়ে যায়, সেখানে ফেমিনাইজেশন হয়ে যাচ্ছে এগ্রিকালচারে, সব সময় কি সেটা ঠিক? এটা একটা সমস্যা। এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট খুবই স্বাভাবিক, একটা এলাকা থেকে যখন আরেকটা এলাকায় বেশি সংখ্যক লোক চলে আসে, তাহলে সেই এনভায়রনমেন্ট এখানে খারাপ হয়ে যাচ্ছে। পপুলেশন যা ধরে রাখার ক্যাপাসিটি নেই, সেখানে বেশি সংখ্যক লোক চলে গেল, এনভায়রনমেন্টের অবস্থা এখানে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যেমন সোশ্যাল কোলাবোরেশনটা একটা পজিটিভ দিক হিসেবে দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার আরেকটা কথা বলতে পারি যে সোশ্যাল হারমোনি অনেকে আবার যারা মেনটেন করতে পারছে না, সোশ্যাল হারমোনি এখানে নষ্ট হচ্ছে। সিম্পল ব্যাপার, বাড়ির থেকে দূরে থাকছে কোনো একজন মানুষ, সে যদি সেখানে সেই পরিবেশে নিজেকে মানিয়ে না নিতে পারে, তাহলে সে কি হবে? সে হচ্ছে গিয়ে আইসোলেটেড ফিল করবে নিজেকে। দিনের শেষে বাড়ি ফিরে সে নিজেকে আইসোলেটেড ফিল করবে। আইসোলেটেড মানেই হচ্ছে তার ইমোশনাল এখানে ডিসব্যালেন্স তৈরি হবে। তো এই হচ্ছে গিয়ে ইস্যু। ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডে বা মাইগ্রেন্টস ডে, এটা মাথায় রাখা উচিত ডেটা। এটা ডে হচ্ছে 18ই ডিসেম্বর 2025-এ পড়েছে। 18ই ডিসেম্বর 2024-এও 18ই ডিসেম্বর, মানে 18ই ডিসেম্বরই এই ডেটা, 18 ডিসেম্বর। ওকে, তাহলে এই চারটে টপিক আমরা এখানে দেখলাম।